নমস্কার, আমি কৌশিক সাউ। আজকে আমার আলোচ্য বস্তু হচ্ছে পার্লামেন্ট এবং সেই পার্লামেন্টের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কক্ষ রাজ্যসভা। আজকে রাজ্যসভা আলোচনার পূর্বে আমি তিনটে কথা একটু বলে নিতে চাই, কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের সংবিধান মোতাবেক বা সংবিধান অনুযায়ী আমাদের ৭৯ নং ধারা অনুসারে আর্টিকেল নাম্বার 79 ধারা অনুসারে পরিষ্কার বলা আছে ভারতীয় সংসদ গড়ে উঠছে তিনটি ইউনিটকে নিয়ে। তিনটি ইউনিট কি কি না, তিনটি ইউনিটের মধ্যে পড়ছে একটি রাষ্ট্রপতি, অন্যটি হচ্ছে উচ্চকক্ষ এবং আরেকটি হচ্ছে নিম্নকক্ষ। অবশ্যই বলে দেওয়া প্রয়োজন, উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা এবং নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। অর্থাৎ আমরা দেখে নিলাম যে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা এই তিনটির একত্রীকরণ রূপ হচ্ছে ভারতীয় পার্লামেন্ট। আজকের আলোচনা যেহেতু আমাদের উচ্চকক্ষ বা রাজ্যসভা, তাই রাজ্যসভা সম্পর্কে জেনে নিতে গেলে প্রথমেই একটু জেনে নেওয়া প্রয়োজন রাজ্যসভার গঠন সম্পর্কে। রাজ্যসভার গঠন সম্পর্কে বলতে গেলেই প্রথমেই উঠে আসবে এই কক্ষের মোট সদস্য সংখ্যা। এই কক্ষের মোট সদস্য সংখ্যা অবশ্যই আমি বলবো এবং অবশ্যই বলবো, কিন্তু বলার আগে আরেকটি তথ্য, একটু গুরুত্বপূর্ণ তথ্য একটু শেয়ার করে দেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে সংবিধানের ৮০ নং ধারা অনুসারে রাজ্যসভার গঠন সম্পর্কে বলে দেওয়া আছে এবং সেখানে পরিষ্কার বলা আছে যে রাজ্যসভা গড়ে উঠছে সর্বোচ্চ ২৫০ জন সদস্যদের নিয়ে। বর্তমানে ২৪৫ জন সদস্য যদিও বর্তমান আছে, কিন্তু এই ২৫০ জন সদস্য কিভাবে আসছে একটু জেনে নেওয়া প্রয়োজন। কারণ আমরা আলোচনার খাতিরে আমরা একটু বলে রাখা প্রয়োজন, রাজ্যসভার সদস্যরা কিন্তু অবশ্যই পরোক্ষভাবে নির্বাচিত হয় এবং লোকসভার সদস্য কিন্তু জনগণের দ্বারা সরাসরি প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়। যাই হোক, এই ২৫০ জন কিভাবে আসছে, সর্বোচ্চ সদস্য সংখ্যা ২৫০, সেটা কিভাবে আসছে একটু জেনে নেই। ২৫০ জনের মধ্যে দুটি ভাবে বিভক্তিকরণ হয়ে থাকে। একদিকে এই ২৫০-এর মধ্যে ১২ জন আসে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। এই রাষ্ট্রপতি কাদেরকে মনোনীত করেন না, সমাজে যারা সাহিত্য, বিজ্ঞান, চারুকলা বা অন্যান্য বিশেষ বিশেষ ক্ষমতার অধিকারী বা বিশেষ বিশেষ দক্ষতার অংশীদারী, তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি ১২ জনকে নির্বাচিত করেন বা মনোনীত করেন। অন্যদিকে বাকি থাকছে ২৫০-এর মধ্যে মাত্র ২৩৮। এই ২৩৮-এর মধ্যে যারা কিনা রাজ্য আইনসভার সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হচ্ছে, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যম দিয়ে তারা যেমন নির্বাচিত হয়ে আসছে, এই একরকম ভাবে পরোক্ষভাবে নির্বাচিত হতে পারে। অন্যদিকে যারা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসছে, তাদের জন্য কিন্তু প্রাথমিকভাবে একটি ইলেকটোরাল কলেজ বা নির্বাচক সংস্থা তৈরি হয়। সেই নির্বাচক সংস্থার মাধ্যমে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে পুনরায় কিন্তু প্রতিনিধি প্রেরণ করা হয়। এইটা হচ্ছে রাজ্যসভার গঠন সম্পর্কে আমার কথা এবং এটি সংবিধানের ৮০ নম্বর ধারায় বলা আছে। তবে এই রাজ্যসভার গঠন তো বলা হলো, কিন্তু রাজ্যসভার গঠন মানে সদস্যদের যোগ্যতা কি হওয়া প্রয়োজন সেটা একটু আমাদের জেনে রাখা প্রয়োজন। অবশ্যই রাজ্যসভার সদস্য যারা হবে তাদেরকে তো প্রাথমিকভাবে প্রথমত ভারতীয় তো হতেই হবে, দ্বিতীয়ত তাদের কিন্তু অবশ্যই ৩০ বছর বয়স্ক হতে হবে এবং শুধু তাই নয়, তাদেরকে কিন্তু অবশ্যই তৃতীয়ত হিসাবে বলতে গেলে বলা যায় আদালত কর্তৃক অবশ্যই স্বীকৃত হতে হবে বা স্বীকারোক্তি নিতে হবে যে সে কোনো বিকৃত মস্তিষ্কযুক্ত নয় বা সে কোনো সরকারি লাভজনক পদে অধিষ্ঠিত নয় বা কোনো বিদেশি রাষ্ট্রের সাথে
তার কোনো সংযোগ নেই বা সে অন্য কোনো রাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে রয়েছে, এরকম থাকলে হবে না। তা এই রকম কিন্তু আদালতের স্বীকৃতি প্রয়োজন। এইভাবে কিন্তু অবশ্যই রাজ্যসভায় যিনি আসবেন সদস্য, তাকে কিন্তু এই সকল যোগ্যতা থাকতে হবেই। তবে এটা কেন নয়, রাজ্যসভার গঠন গেল, যোগ্যতা। এবার একটু জেনে নেওয়া যাক যে রাজ্যসভার কে সভাপতিত্ব করেন। আমরা দেখব রাজ্যসভার সভাপতিত্ব করছেন উপরাষ্ট্রপতি। আমরা তাকেই রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে পরিগণিত করি বা জানি। এবং উপরাষ্ট্রপতি যেহেতু সব সভায় থাকতে পারেন না হয়তো, তার জন্য তার অবর্তমানে আরেকজন সহসভাপতি থাকেন, যিনি সবার কার্য পরিচালনা করেন। আলোচনার খাতিরে আরো একটু গুরুত্বপূর্ণ তথ্য একটু দিয়ে রাখা প্রয়োজন। আমাদের এই রাজ্যসভা অবশ্যই কিন্তু একটি স্থায়ী কক্ষ, এবং এই রাজ্যসভা যেহেতু স্থায়ী কক্ষ, এদের কার্যকালের মেয়াদ 6 বছর। এবং যেহেতু 6 বছর, এক্ষেত্রে কিন্তু একটি ছোট্ট একটু তথ্য জেনে রাখা প্রয়োজন। সেটা হচ্ছে প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অপসারিত হয় এবং তার জায়গায় সমসংখ্যক সদস্য স্থলাভিষিক্ত হয়। রাজ্যসভার সদস্যপদ চলে যেতে পারে যদি কিনা রাজ্যসভায় সদস্যপদ থাকাকালীন অন্য কোনো কক্ষে লোকসভা বা রাজ্য আইনসভায় সদস্যপদ গ্রহণ করে। এছাড়াও রাজ্যসভার সভার আহ্বান করতে পারে রাষ্ট্রপতি। সভা কতবার অধিবেশন ডাকবে সেই নিয়ে সংবিধানে কিছু আলাদা করে উল্লেখ করা নেই। শুধু বলা আছে যে কোন একটি অধিবেশন শেষ হবার পর 6 মাস অতিক্রান্ত হবার পূর্বে তার পরবর্তী অধিবেশন ডাকতে হবে। এছাড়াও এখানে কিন্তু আরো কয়েকটি কথা একটু বলে রাখা প্রয়োজন। সেটা হচ্ছে রাজ্যসভার অবশ্যই সদস্যদের কোরাম থাকতে হবে যখন অধিবেশন হবে। কোরাম বলতে উপস্থিত এবং ভোটদানকারী সদস্য যেমন আছে তেমন তো আছেই, কিন্তু মোট সদস্যের 1/10 সদস্য অবশ্যই উপস্থিত থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। যদি কিনা 1/10 সদস্য উপস্থিত হয় মোট সদস্যের, তাহলেই কোরাম হবে। তারপরে তো কোনো আলোচনার ভিত্তিতে কোনো উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের সমর্থন হবে। পাশাপাশি এটাও একটু বলে রাখা প্রয়োজন, রাজ্যসভার সদস্যদের বেতন ভাতা বা পেনশন এই সকল বিষয়ে আলাদা করে আইন প্রণয়ন করবে। এটাই হচ্ছে আজকের সংক্ষিপ্ত রাজ্যসভা সম্পর্কে আমার সম্যক আলোচনা। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য নিয়ে শোনার জন্য। যাই হোক, পরবর্তীতে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।